অলিম্পিয়াকোস 3, কিলিয়ান এমবাপ্পে 4। রিয়াল মাদ্রিদের 4টা গোলের 4টাই করেছেন কিলিয়ান এমবাপ্পে এবং অলিম্পিয়াকোসের মাঠে যে বা গ্রিসের মাঠে যে এই প্রথম জয় পেল রিয়াল মাদ্রিদ। মানে একটা এমবাপ্পে শো দেখলাম আমরা। এমবাপ্পে শোর আগে রিয়াল মাদ্রিদের সব কিছুতে ভয় ধরিয়ে দিয়েছিলেন চিকিনিওর গোলটা হয়তো চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সেরা একটা গোল হয়ে থাকবে, কিন্তু তারপর আসলেই কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র শো ট্রাইভেলা থেকে আউট অফ নাথিং একটা গোল বানিয়ে দিলেন কিলিয়ান এমবাপ্পের জন্য। আর দ্য গুলের তার পরবর্তীতে হেডার থেকে গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে তার ক্যারিয়ারে প্রথম হেডে গোল চ্যাম্পিয়ন্স লিগে। তার পরবর্তীতে আবারও 29 মিনিটের মাথায় করলেন হ্যাটট্রিক, ওয়ান অফ দ্য মানে খুবই দ্রুত একটা হ্যাটট্রিক সেরে ফেলার কাজ। কিন্তু তারপর আবার অলিম্পিয়াকোস 2টো গোল দিয়ে দিল, কিন্তু শেষ পর্যন্ত চতুর্থ গোলটা দেওয়ার পর রিয়াল মাদ্রিদ স্বস্তিতে বেঁচেছে। গ্রিস থেকে একটা জয় নিয়ে রিয়াল মাদ্রিদের পেরেছে। কিলিয়ান এমবাপ্পের যেই গোলটা তিনি করলেন, যেই হ্যাটট্রিকটা তিনি করলেন, সেটা হচ্ছে 6 মিনিট 42 সেকেন্ডের মধ্যে, যেটা চ্যাম্পিয়ন্স লিগের হিস্ট্রিতেই সেকেন্ড কুইকেস্ট হ্যাটট্রিক হয়ে থাকবে ইতিহাসের যেই পাতায়। সেখানে মোহাম্মদ সালাহ তিনি করেছিলেন 6 মিনিট 13 সেকেন্ডের মধ্যে স্কটল্যান্ডের রেঞ্জার্সের এগেইনস্টে সেই হ্যাটট্রিকটা। এরপর কিলিয়ান এমবাপ্পের গতকালকে রাতের সেই হ্যাটট্রিক, এবং আপনি হিসেব করে দেখেন এক্স্যাক্টলি, এবং এই সিজনে কিলিয়ান এমবাপ্পে 2টা হ্যাটট্রিক আপনার তিনি করে ফেলেছেন। সব মিলিয়ে তার হ্যাটট্রিক হয়ে গেছে 5টা। এবং কিলিয়ান এমবাপ্পে বা ভিনিসিয়াস জুনিয়র শো এর কারণে আপাত দৃষ্টিতে রিয়াল মাদ্রিদের ভেতরে ভালো রকম একটা ঝামেলার ইঙ্গিত মিলেছে, যেখানে ভিনিসিয়াস জুনিয়র বলেছেন তিনি আর রিয়াল মাদ্রিদে কন্টিনিউ করতে চান না তার এই কন্ট্রাক্টের পর। সেটার কারণ হিসেবে বলছেন তাদের ভদ্রলোক কোচ মহোদয় শাবি আলোনজো। এখন শাবি আলোনজো স্বাভাবিক প্রেস কনফারেন্সের আগে, প্রি ম্যাচ প্রেস কনফারেন্স, পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে একের পর এক ভিনিসিয়াস জুনিয়র তার প্লেয়ারদের সঙ্গে মানে ব্যাপারে কথা তাদেরকে ফেস করতে হয়েছে। আপাত দৃষ্টিতে এই পারফরমেন্সটা মানে অন্তত জয় নিয়ে ফেরাটা রিয়াল মাদ্রিদ বা শাবি আলোনজোর জন্য সেই সংখ্যাটা কাটিয়ে দিয়েছে। তিনি এটাই বলেছেন যে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে 3টা পয়েন্ট ম্যানেজ করা। সেই 3টা পয়েন্ট রিয়াল মাদ্রিদ ম্যানেজ করতে পেরেছে, এবং এর পরবর্তী যে চ্যালেঞ্জটা রয়েছে সেই চ্যালেঞ্জের জন্য শাবি আলোনজো এবং রিয়াল মাদ্রিদ আপাতত প্রস্তুত রয়েছে। সেই সঙ্গে এমবাপ্পেকে নিয়ে, দ্য গোট এমবাপ্পেকে নিয়ে কথা হয়েছে। এমবাপ্পের গোলগুলো গুরুত্বপূর্ণ, ওর পার্সোনালিটি, লিডারশিপের প্রভাব প্রতি ম্যাচে আমাদের সাহায্য করছে। এর ফলে আমরা টিম হিসেবে পারফর্ম করতে পারছি। গোল করা ওর সহজাত প্রতিভা, আর ভিনিসিয়াসের ইম্প্যাক্ট এই ম্যাচে অসাধারণ ছিল। শুধু হতাশ হয়েছি ওর গোলটা যেভাবে বাতিল হলো। গোল বাতিল হওয়াটা খুবই অদ্ভুত, গোল বাতিল হয়, এবং মোটামুটি শেষ পর্যন্ত ভিনিসিয়াস খেলেছেন, মানে 70-75 মিনিটে তাকে উঠায় নেওয়া হয় না। এটা আরেকটা ভালো ব্যাপার আপাতত মরালের জন্য। কিন্তু রিয়াল মাদ্রিদ এই ম্যাচ থেকে কি টেক অ্যাওয়ে নিবে? তারা টেক অ্যাওয়ে নিতে পারে, তারা 3টা পয়েন্ট পেয়েছে, চ্যাম্পিয়ন্স লিগের টপ 8-এর স্পটের জন্য মোটামুটি ভালো একটা জায়গায় বসে আছে। কিন্তু সেই সঙ্গে 3টা গোলও তো তারা কনসিড করেছে। দেখেন, গোল কনসিড করা একদিকে যেমন চিন্তা, এর থেকে বড় স্বস্তির জায়গায় রিয়াল মাদ্রিদের 3 ম্যাচ তারা আলটিমেটলি পয়েন্ট লুজ করেছে। 3 ম্যাচ পর এসে তারা চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট পেল, এবং 3টা পয়েন্ট তারা পেল। হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে এই জায়গায় কনসার্নের জায়গা বলতে পারেন যে ডিফেন্সিভ শেপটা, সেইটা নিয়ে কথা বলা যায়। আবার আপনি খেয়াল করেন এই ম্যাচের আগে, একদিন আগে জানা গেছে যে আপনার থিবো কোর্তোয়া এই ম্যাচটা খেলতে পারছেন না। লুনিন কিন্তু এই ম্যাচে বেশ কয়েকটা সেভ করেছেন। লুনিনের কাছ থেকে সেই সেভগুলো না পেলে এই ম্যাচেও আলটিমেটলি রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারাতো। আপনি দেখেন অ্যাসেনসিওকে তুলে নেওয়া হলো। অ্যাসেনসিওকে কেন তুলে নেওয়া হলো? কারণ তার দাদা মারা গিয়েছিলেন, সে কারণে তাকে সেই নিউজটা দেয়া লাগতো দেখেই। অ্যাসেনসিও কিন্তু গতকালকের ম্যাচে বেশ ভালো একটা পারফরমেন্স তার কাছ থেকে ছিল। এই সিজনে বেশ কিছু ম্যাচে তিনি ফাম্বল করেছেন। গতকালকের ম্যাচে কিন্তু আমরা খুব একটা তাকে ফাম্বল করতে দেখি নাই। ভালভার্দেকে শিফট করা হলো এই ম্যাচে অন্য একটা রোলে, ট্রেন্ট খেললেন তার জায়গায়। এই জিনিসগুলো আসলে শাভি আলোনসোর আইডেন্টিফাই করতে হবে যে এটা আমার রিয়াল মাদ্রিদের আইডেন্টিটি হবে, এইভাবে আমরা ফুটবলটা খেলবো। এটা একদিক থেকে বলা যেতে পারে যে এখনো একটা সেট আইডেন্টিটি শাবি আলোনসো সেট করেননি, বা হয়তো করতে চাচ্ছেনও না। তিনি গেম বাই গেম সেটাকে রিড করে অনুযায়ী ওইভাবে মাদ্রিদের সেট আপটা করতে যাচ্ছেন। কিন্তু আলটিমেটলি যখন আপনি রিয়াল মাদ্রিদকে ম্যানেজ করছেন, তিনি আগেও বলেছেন যে আপনি পয়েন্ট, ট্যাকটিক্স, জয়ের বাইরেও যদি আপনি টিম ম্যানেজ না করতে পারেন রিয়াল মাদ্রিদের মতো একটা দল, তবে আপনি আসলে ম্যানেজার হিসেবে ব্যর্থ। সেই ব্যর্থতার দায়ভারটা যেন তার উপর না চাপে। তিনি মাত্রই এসছেন, প্রিমিয়ার লিগেও বসে আছেন টপ, মানে প্রিমিয়ার লিগে বলছি, লা লিগায় বসে আছেন শীর্ষস্থানে, চ্যাম্পিয়ন্স লিগে ভালো প্রসপেক্ট রয়েছে। কিন্তু দলের মধ্যে যখন আপনি অসন্তুষ্টি তৈরির কারণ হয়ে দাঁড়াবে, তখন কিন্তু আপনার দল পারফর্ম করবে না। সেটাই আসলে তাকে এখন ভালো মতো ম্যানেজ করতে হবে। তবে এই ম্যাচে এমবাপ্পের 2টা গোলের মধ্যেও ভিনিসিয়াস জুনিয়রের মানে অবদান ছিল ডিরেক্টলি। প্রথমটা, লাস্টেরটা, এবং আমার মনে হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র মাঠের বাইরের জিনিসগুলোকে যদি মাঠের বাইরেই রাখতে পারেন, ওই 90 মিনিটসের বাইরে,
তাহলে এই ভিনিসিয়াস জুনিয়র এবং শাবি আলোনসোর মধ্যে যে দূরত্বটা সেটা মনে হয় আমার কমে যাবে, কারণ দিন শেষে আপনি যখন রেজাল্ট পাবেন তখন এই মাঠের বাইরের জিনিসগুলো নিয়েও আলাপ আলোচনা আসলে কম হবে। এক্স্যাক্টলি, রিয়াল মাদ্রিদ আপাতত স্বস্তি নিয়ে ফিরলো, এটাই পরবর্তীতে তাদের লা লিগার ফিক্সচারগুলো আরেকটু ইন্টারেস্টিং হয়ে জমে যাবে, তখন কিন্তু এই ব্যাপারটা এই মানে কো এক্সিস্টেন্সের ব্যাপারটা খুব বেশি দরকার হয়ে পড়বে। মাদ্রিদের আরেক নগর প্রতিদ্বন্দ্বী আতলেটিকো মাদ্রিদ, নাটকীয় একটা ম্যাচ তারা নিজেদের ঘরের মাঠে জিতে নিল এবং কাদের এগেইনস্টে জিতেছে? ইন্টার মিলানকে তারা হারিয়ে দিয়েছে 2-1 গোলে। আলভারেস তিনি প্রথমে গোল করলেন, ইন্টার মিলান এরপর শোধ দিল। তবে এই ম্যাচের সবকিছু ইনজুরি টাইমে আপনি ফোকাসটা করেন, যেভাবে হিমেনেস তিনি গোলটা বের করে নিলেন এবং আতলেটিকো মাদ্রিদকে পূর্ণ 3টা পয়েন্ট এনে দিয়েছেন। আমি কনভিন্স না যে এই গোলটা হুলিয়ান আলভারেস করেছেন, সেটা আমার এখনো মনে হচ্ছে মানে আই টেস্টে, যদিও ভিএআর রুল আউট লেটেক্সিয়ার বলেছেন যে সেটা মানে লেজিট গোল, কিন্তু আমার এখনো মনে হয় যে এটা অ্যালেক্স বায়ানের হাতে লেগে কিছুটা সামনে এগিয়ে এসে হুলিয়ান আলভারেস অ্যাডভান্টেজ পেয়েছিলেন। তবে আতলেটিকো মাদ্রিদ ইন্টারন্যাসিওনালেকে দ্বিতীয়বারের মতো 3 সিজনের মধ্যে আরেকবার হারিয়ে দিয়েছে রিয়াদ এয়ার মেট্রোপলিতানোতে। কিন্তু ম্যাচ স্ট্যাট, গেম স্ট্যাট যাই বলেন না কেন, দেখলে আপনি বুঝবেন যখন মানে ডিমার্কো প্রথম 7 মিনিটের মধ্যে পারলে 3টা গোল করে ফেলতে পারতেন। মানে প্রথমে তো হুয়ান মুসো ঠেকিয়ে দিলেন তার ফ্রি কিকটা, তার পরবর্তীতে তিনি লেফট হাফ স্পেসে ঢুকে যে চান্সটা ক্রিয়েট করলেন সেটা অল্প একটুর জন্য গ্লান্স করে ভেতর দিয়ে বাইরে চলে গেছে। এর পরবর্তীতে একটা শট বারের গিয়ে লেগে বাইরে ফেরত এসছে সেকেন্ড হাফে, যদিও জিলিনস্কি গোল করে মোটামুটি সমতা আনলেন, কিন্তু হোসে মারিয়া হিমেনেজ কেউ এক্সপেক্ট করে নাই যে তিনি ওইখানে পপ আপ করে, তো সেট পিসে তো পপ আপ করবে, কিন্তু তার পক্ষে এই গোলটা করে আতলেটিকো একটা অদ্ভুত জয় এনে দেওয়ার সময়, কারণ মনে হচ্ছে গেমটা একেই শেষ হয়ে গেছে। এবং আমি পার্সোনালি আতলেটিকো সেকেন্ড স্ক্রিনে চালিয়ে রেখেছিলাম, কিছু হচ্ছে না, হয়তো সম্ভবত এই ম্যাচটা ড্রই হচ্ছে, আমি ধরে নিই সেখানে আমি পরবর্তীতে অলিম্পিয়াকোস একটা গোল করে কিনা সেটার জন্য বসে আছি, যে অলিম্পিয়াকোস গোল করবে 4-4 হবে, মানে যা তা অবস্থা পরিস্থিতি হবে। ওইদিকে দেখি যে আতলেটিকো মাদ্রিদ 2-1 গোলে ম্যাচটা জিতে নিয়েছে। এবং আপনি যদি এখন হিসেব করেন যে ইন্টার মিলানের জন্য সেটা আসলে কতটুকু প্রেসারে তারা পড়লো, তারা সিরি আতে হচ্ছে আপনার এসি মিলানের কাছে মিলান ডার্বি তারা হারলো, এই ম্যাচটা তারা আতলেটিকো মাদ্রিদের কাছে যে একেবারে শেষ দিকে গোল কনসিড করে হারলো, লিগে তাদের হচ্ছে গিয়ে টাইট কম্পিটিশনের মধ্যে তাদের যেতে হচ্ছে। ইনফ্যাক্ট এই রাউন্ডের এক পর্যন্ত তো ইন্টার মিলানও আপনার চ্যাম্পিয়ন্স লিগে আনবিটেন ছিল, কোনো পরাজয় তাদের ছিল না। আপনি চ্যাম্পিয়ন্স লিগের নেক্সট ম্যাচটা খেলবেন লিভারপুলের এগেনস্টে, নিজেদের ঘরের মাঠে হলেও 2টা বিগ ম্যাচ যখন হচ্ছে এভাবে ক্রিশ্চিয়ান কিভু পয়েন্ট হারলেন, তখন তারাও কিন্তু আসলে একটা এনর্মাস প্রেসারে পড়ে গেছে। ইন্টারের সঙ্গে আর্সেনালের ম্যাচও আছে, সো সেটাও কিভুর জন্য খুব চাপের একটা বিষয় হয়ে যাবে। কিভুকে নিয়ে দুটো কথাই বলতে চাই, কিভু ইজ এ ভেরি গুড ম্যানেজার। ইন্টারন্যাশনালেতে বা আপনার ওই সিমিওনে চলে যাওয়ার পর, সিমোনে ইনজাগি চলে যাওয়ার পর মনে হচ্ছিল কিভু আসলে সামলাতে পারবেন না, কিন্তু মোটামুটি তার দলের মোরালটা তিনি ঠিকঠাক মতো রেখেছেন, কারণ এরকম একটা ডাইনেস্টিক্যাল ম্যানেজার চলে যাওয়ার পর দলের মোরাল ঠিক রাখাটা খুব মানে চিন্তার চাপের ব্যাপার হয়েছে, সেটা কিভু মোটামুটি ঠিকঠাক রাখতে পেরেছেন। তার কারণ তার দলটা খুব ভালো রকম গোল করার দিক থেকে ইন্টারন্যাশনালে মোটেও কার্পণ্য করে না। সমস্যা হয়ে গেছে যে ইন্টারন্যাশনালে এখনো একটা বড় ম্যাচ জিততে পারেনি, যদি আপনি শুধুমাত্র নাপোলির ম্যাচটা বাদ দেন, কারণ ইউভেন্তুসের সঙ্গে তারা জিততে পারলো না। এইদিকে হচ্ছে এসি মিলানের সঙ্গে, এসি মিলানের ম্যাচটা তাদেরকে খুব বেশি ভোগাবে সামনে পরবর্তীতে সেরিয়া লিগ টেবিলে, এবং আতলেটিকোর সঙ্গে জিততে পারাটা হয়তো চ্যাম্পিয়ন্স লিগে খুব একটা পার্থক্য করে দিবে না, কারণ মোটামুটি তারা ভালো অবস্থানে বসে আছে, টপ 4 এর মধ্যে আছে। টপ 8 কোয়ালিফাই করা তাদের জন্য খুব একটা কঠিন ব্যাপার হবে না, যদি তারা পরবর্তী লিভারপুলের ম্যাচটা আপনারা এক্সপেক্ট লিভারপুল হারতেই পারে, কারণ যে অবস্থা। যাই হোক, সেটা অন্য হিসাব। তারপরও এখনও কিভুর সামনে সময় আছে, তিনি যে এই বিগ ম্যাচ স্টেটমেন্টগুলো করতে পারছেন না, তাকে এই বিগ ম্যাচ গেম স্টেটমেন্টগুলো দিতে হবে, যেটা বেসিক্যালি সিমিওনে গতকালকে করে দেখিয়েছেন। তিনি কিন্তু ম্যাচের আগেও বলছিলেন যে তিনি একসময় নিজেকে দেখতে পান যে তিনি ইন্টারন্যাশনাল ডাগ আউটে ম্যানেজ করবেন। ইন্টারে তিনি 2 বছর খেলেছেন। ইজ দেয়ার আ ফিউচার অফ সিমিওনে ইন ইন্টার? সেটা আসলে ডিপেন্ড করবে যে আতলেটিকো মাদ্রিদ এই সিজনটা কোথায় কিভাবে শেষ করছে। আতলেটিকো মাদ্রিদকে তো আপনার এই যে ধরেন একটা ইউরোপিয়ান জায়ান্ট টিমে পরিণত করা, সেটা তো এই সিমিওনেই করেছিল। ইনফ্যাক্ট মানে বলা হয় যে সিমিওনের আতলেটিকো মাদ্রিদের যে প্রভাব, আপনি তাকে হচ্ছে মালিক পক্ষর মানে খুব কাছের আস্থাভাজন বললেও আসলে ভুল হবে না, তাকে ওই ট্রাস্টটা করেন। এবং মানে দলবদলের বাজারেও আপনি খেয়াল করেন সিমিওনে যা চান তিনি কিন্তু মোটামুটি সেগুলো আসলে সাইন করাতে পারেন। এখন শুরুর দিকটায় লা লিগাতেও আতলেটিকো মাদ্রিদ খারাপ করেছিল, সেখান থেকে তারাও ধীরে ধীরে কামব্যাকটা করছে, একটা
ত্রিমুখী লড়াই আমরা দেখতে পারবো কিনা জানি না, সেটা হয়তো এই ডিসেম্বর মাসটা গেলে আমরা বলতে পারবো লা লিগায়। পরের সপ্তাহে কিন্তু আতলেতিকো বার্সেলোনার ম্যাচটা রয়েছে। এক্স্যাক্টলি, মানে ওইটাও একটা বড় ফ্যাক্টর হয়ে কাজ করবে, ওই ট্রায়াঙ্গেল সেই লড়াইটা হবে কিনা। এছাড়া আমার মনে হয় এটা ইন ফিউচারে হলেও হতে পারে, কারণ আতলেতিকো মাদ্রিদে আর কতদিন তিনি থাকবেন, যা দেয়ার তিনি তো আসলে দিয়েই দিচ্ছেন। নতুন কোনো অ্যাপ্রোচও আমরা এখন আতলেতিকো মাদ্রিদে দেখছি না সিমিওনের কাছ থেকে। আতলেতিকো মাদ্রিদ মোটামুটি বেশ ভালো অবস্থানে রয়েছে টপ 8-এ ঢুকে যাওয়ার জন্য। তাদের পরবর্তী অপোনেন্টগুলো যদি ঠিকঠাক মতো ন্যাভিগেট তারা করতে পারে, তবে তাদের ভাগ্যটা বেশ ভালো, এবং সেই অনুযায়ী ম্যাচ বাই ম্যাচ ভাবছেন সিমিওনে। আমরা শুধু একটা ম্যাচ করে এগোচ্ছি, আমাদের আরও উন্নতির প্রয়োজন, আমাদের সুযোগও রয়েছে, এবং সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। এর বাইরে আর কিছু ভাবছি না। দিয়েগো সিমিওনের সোজাসাপটা কথাবার্তা মেট্রোপলিতানোতে গতকালকের ম্যাচটা খুবই ভালো আতলেতিকোর জন্য। পিএসজির জন্য কি অদ্ভুত একটা ম্যাচ গেল। 2 গোলে প্রথমে তারা মানে একটা গোল শোধ দিলেন ভিতিনি, এবং সেটা একটা ওয়ার্ল্ডলি একটা গোল থেকে। তারপরে আবার কোলোমুয়ানি গোল করলেন, তাদেরই প্লেয়ার পিএসজি থেকে ধারে, তিনি টটনহামে খেলছেন, 2 গোলে এগিয়ে গেলেন। তারপর টোটালি পিএসজি শো। দেখেন এই জায়গায় আপনি পিএসজি শোনা বলেও যদি সেটাকে ভিতিনিয়া শো যদি বলেন, এটা মোটেও আসলে ভুল হবে না। ইনফ্যাক্ট লাস্টবারও আপনি খেয়াল করে দেখেন ব্যালন ডিওরের সময় অনেকের কাছেই মনে হচ্ছিল যে ভিতিনিয়াও এটা ডিজার্ভ করেন, এবং এই সিজন তিনি যেভাবে এইসব বিগ ম্যাচগুলোতে হ্যাট্রিক করছেন, হ্যাঁ কিলিয়ান এমবাপ্পের আমার মনে হয় একটা যোগ্য কম্পিটিটর হলেও তিনি হতে পারেন, যদিও এটা ডিপেন্ড করবে পিএসজি আসলে কতটুকু কি এগোতে পারে না পারে। আমার মনে হয় একটা ভিতিনিয়া শো আমরা দেখলাম এই জায়গাটার মধ্যে, এবং যেহেতু তাদের মানে নিজেরা তো তারা একটা রেড কার্ড খেয়ে তারা 10 জনের দলেও পরিণত হলো, এরপরও একেবারে শেষ দিকে হলেও তারপরও যে আপনার 3টা পয়েন্ট পিএসজি সিকিউর করতে পেরেছে, এটাই পিএসজির জন্য আসলে বেটার। আরো চাপের ব্যাপারটা দেখেন পিএসজির জন্য। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে তারা ঘরের মাঠে হেরেছে, আশরাফ হাকিমি নাই, এদিকে উসমান দেমবেলের ইনজুরি সমস্যা ক্রমেই চলছে, দেজিরে দুয়োকে আপনি পাচ্ছেন না, আপনার কালকে খ্যাত এনজান্টু, আমার যদি নামটা ভুল না হয়ে থাকে, সামথিং হি প্লেড অ্যাজ আ ফরওয়ার্ড, গনসালো রামোসও ছিলেন না, বারকোলা, এনজান্টু, এদিকে হচ্ছে কভারাজকেলিয়া, পেছনে আপনি 4 জনকেই খেলিয়েছেন। ওয়ারেন জাইরে ছিলেন, যদিও তিনি রাইট ব্যাক রোলে খেলেছেন, দেজিরে, জোয়াও নেভস, ভিতিনিয়া, ফাবিয়ান রুইজের গোলটাও চমৎকার ছিল। ইটস আ কমপ্লিট মিডফিল্ড পারফরমেন্স। ওই মিডফিল্ড পারফরমেন্সই আর একটা টটনহ্যামের মতো গেম। ইটস আ ভেরি ডিফিকাল্ট গেম। রিচার্লিসন যেভাবে গোল করেছেন, কোলোমুয়ানি গোল করেছেন, সেখান থেকে এই ম্যাচে 3টা গোল খাওয়ার পরও যেভাবে আপনি 5টা গোল শোধ দিয়েছেন, ইট স্পিক্স যে আসলে লুইস এনরিকের ডিপার্টমেন্টে যথেষ্ট ডেপথ আছে, সেটা যে কোনো দিন তিনি কাজে লাগাতে পারবেন। প্রথমের দিকে মনে হচ্ছিল লিগ আর পারফরমেন্স অনুযায়ী একটু ওঠানামা করছে, কারণ মার্সের সঙ্গে ডিফারেন্সটা খুব একটা বেশিও ছিল না। এবার পিএসজির চ্যাম্পিয়ন্স লিগের সিজনটা গত বছরের মতো অবশ্যই শুরু হয় না, কিন্তু তারপরও তো একটু বিটস অ্যান্ড ল্যাপস অ্যান্ড পিসেস আছে। তারপরও এই দলটা এখনো সেকেন্ড পজিশনে বসে আছে, এবং সেটাও এই যেই কি প্লেয়ারগুলোর কথা বলা আছে তাদের কাছে, যখন তারা ফিরবে তখন পিএসজি পারফরমেন্সে কি হবে। এবং আপনি যদি হিসেব করেন যে গতবারও চ্যাম্পিয়ন্স লিগের ওই 8টা ম্যাচ শেষে তাদের অবস্থান কোথায় ছিল, সেখান থেকে তারা কিভাবে ওই টার্নওভারটা করলো, আর এইবার তো তারা অন্তত চ্যাম্পিয়ন্স লিগে তারা একটা স্ট্রং স্টার্ট পেয়েছে। এবং আপনি ফ্রেঞ্চ লিগে এখন একটু টাইট টাইম যাচ্ছে, কারণ অন্য টিমগুলোর সাথে ডিফারেন্সটাও কিন্তু এবার পিএসজির আসলে খুব বেশি না। তারপরে দেখা যাক চ্যাম্পিয়ন্স লিগের রাজারা, চ্যাম্পিয়ন্স লিগে অর্থাৎ ডিফেন্ডিং যে চ্যাম্পিয়নরা, তারা মোটামুটি 5ম রাউন্ড পর্যন্ত বেশ ভালোভাবে কভার আপ করেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.